আগামী জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হয়ে গিয়েছে। 12 ফেব্রুয়ারি একই সঙ্গে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। কিন্তু এই তফসিল আসলে কি? নির্বাচনের জন্য তফসিল কেন গুরুত্বপূর্ণ? তফসিল ঘোষণার পরপর কি হয় জানবো আজকের এক্সট্রা এক্সপ্লেইনসে। নির্বাচনের তফসিলের মাধ্যমে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও অনুযায়ী কোনো নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যে তারিখ ও সময়সূচি ঠিক করে সেটাকেই তফসিল বলা হয়। তফসিল শুধু ভোটের তারিখ নয়, বরং পুরো নির্বাচনী প্রক্রিয়া কিভাবে চলবে তার একটি রোডম্যাপ তৈরি করে দেয়। সেটি অনুসরণ করে পুরো নির্বাচনী প্রক্রিয়া চলতে থাকে। তফসিল ঘোষণার লক্ষ্য সবাইকে জানিয়ে দেওয়া নির্বাচনের সময় চলে এসেছে, প্রস্তুতি শুরু করুন। তফসিল ঘোষণার পর প্রার্থীদের কিছুদিন সময় দেওয়া হয় যাতে তারা প্রয়োজনীয় কাগজপত্র যেমন হলফনামা, সম্পদের বিবরণী, দলের মনোনয়নপত্রের কাগজ সব প্রস্তুত করতে পারে। তফসিলে বলা থাকে কবে মনোনয়নপত্র জমা দিতে হবে। সেই তারিখ অনুসারে যারা নির্বাচন করতে চায় তারা নির্দিষ্ট তারিখে রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র জমা দেয়। নির্দিষ্ট সময় শেষ হলে আর কোনো মনোনয়নপত্র গ্রহণ করা হয় না। মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ শেষ হলে বোঝা যায় কোন আসনে কতজন প্রার্থী নির্বাচন করতে চান। মনোনয়নপত্র জমা শেষ হলে নির্বাচন কমিশন শুরু করে যাচাই বাছাই পর্ব। তফসিলের এই বাছাইয়ের জন্য নির্দিষ্ট সময় ঠিক করা থাকে। রিটার্নিং কর্মকর্তারা প্রতিটি প্রার্থীর জমা দেওয়া নথিপত্র মিলিয়ে দেখেন, যেমন তিনি ঋণ খেলাপি কিনা, তার নামে কোনো ফৌজদারি মামলা আছে কিনা, এসব যাচাই বাছাই করা হয়। প্রার্থী যদি কোনো তথ্য ভুল দেয় বা অসম্পূর্ণ রাখে তাহলে সেই মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ একটি বিষয় যোগ করা হয়েছে। মানবতা বিরোধী অপরাধের কোনো মামলায় কারো বিরুদ্ধে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে সেই ব্যক্তি জাতীয় সংসদ এবং স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না। এর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হয়েছে। তফসিলে আরেকটি সময়সূচি থাকে, সেটি হলো আপিল করার সুযোগ। কারো মনোনয়নপত্র বাতিল হলে তিনি নির্বাচন কমিশনে আপিল করতে পারেন। আবার কোনো প্রার্থীর মনোনয়ন বৈধ হলে তার বিরুদ্ধেও অন্য প্রার্থীরা আপিল করতে পারেন। আপিল গ্রহণ ও নিষ্পত্তির জন্য তফসিলে আলাদা সময়সীমা নির্ধারিত থাকে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে নির্বাচন কমিশন প্রার্থীদের সুযোগ দেয় প্রার্থিতা প্রত্যাহারের। তাই তফসিলে একটি নির্দিষ্ট দিন রাখা হয় যে দিনের মধ্যে প্রার্থীরা চাইলেই লিখিতভাবে তাদের প্রার্থিতা তুলে নিতে পারেন। এই সময় শেষ হলে রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত তালিকা প্রকাশ করেন এবং শুধু এই তালিকার থাকা প্রার্থীরাই ব্যালটে থাকেন, অর্থাৎ ভোটের দিন ব্যালটে তাদের প্রতীক থাকবে। এবার আসা যাক প্রতীক বরাদ্দের বিষয়ে। চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি হওয়ার পর নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দ দেয়। কবে এই প্রতীক বরাদ্দ করা হবে তা উল্লেখ থাকে তফসিলে। নিবন্ধিত রাজনৈতিক দল তাদের নির্দিষ্ট দলীয় প্রতীক পায়। স্বতন্ত্র প্রার্থীরা কমিশনের দেওয়া তালিকা থেকে প্রতীক পান। প্রতীক বরাদ্দ হওয়ার পরেই আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করা যায়। এখানে বলে রাখা ভালো, এবার 1972 সালের গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধন করা হয়েছে, যার ফলে রাজনৈতিক জোটের প্রার্থী হলেই সবাইকে নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে, জোটের বড় দলের প্রতীকে নয়। ধরুন আগে বিএনপির দলের প্রার্থী না হয়েও অন্য দলের প্রার্থীরা শুধু বিএনপির সমর্থন পেয়ে ধানের শীষ প্রতীক ব্যবহার করতে পারত। এতে নির্বাচনে জয় লাভের সুযোগ বা সম্ভাবনা তুলনামূলক বেশি থাকত। কিন্তু এবার সেই সুযোগ নেই। নির্বাচন বিধিমালা অনুসারে প্রতীক পাওয়ার আগে কোনো ধরনের মিছিল, সমাবেশ বা পোস্টার লাগানো বৈধ নয়। প্রতীক পাওয়ার পর থেকে ভোটের 48 ঘন্টা আগ পর্যন্ত প্রচারণা চালানো যায়। সবশেষে আসে ভোট গ্রহণের দিন। এটাকে আপনি তফসিলের সবচেয়ে মূল অংশ বলতে পারেন। কোন তারিখে এবং কোন সময় ভোট হবে তা তফসিলে বলা থাকে। এভাবেই পুরো তফসিল ধাপে ধাপে সাজানো এক রোডম্যাপ, যার মাধ্যমে নির্বাচনের সব কাছে গিয়ে চলে। তফসিল ঘোষণার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী, ডিসি, এসপি, ইউএনও সহ সব সরকারি কর্মকর্তা কর্মচারীরা নির্বাচন কমিশনারের নির্দেশে কাজ করতে বাধ্য থাকেন। নির্বাচনের ফলাফল গ্যাজেট আকারে প্রকাশ হওয়া পর্যন্ত তারা সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেন। তবে একই দিনে জাতীয় নির্বাচন, গণভোট এবং প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ থাকায় এবারে নির্বাচন আগের অন্য সকল জাতীয় নির্বাচন থেকে আলাদা হতে যাচ্ছে।